আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সেই সমসাময়িক রাজনীতির আজকের এই পর্ব থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমরা যে পর্বগুলা দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে। তা আমরা দেখতে পাচ্ছি আপনাদের যে সাড়া দিচ্ছেন আসলে খুবই আহ, আহ, মনে হচ্ছে যে আসলে খুব উপভোগ করছেন। তো আসলে আজকে এই সমসাময়িক আলোচনার আজকের বিষয় হলো যে 31 দফা, তারেক রহমানের যে 31 দফা আছে, 31 দফার বাস্তবায়ন নাকি আসলে এটা জনগণের কাছে উপস্থাপন, আজকের বিষয়। বরাবরের মতো কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন সাবেক ছাত্রনেতা এবং রাজনৈতিক বিশ্লেষক আবুল হোসেন। আপনাকে স্বাগত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সময় দেওয়ার জন্য। আপনাকেও স্বাগতম এবং দর্শক শ্রোতাকেও অভিনন্দন জানাচ্ছি আমাদের লাইভগুলো ছাড়া শুনে এই জন্য। আহ, আসলে প্রথমে প্রশ্নে যেতে চাই, যে শুরুতে আসলে আপনার কাছে জানতে চাই যে তারেক রহমানের এই যে 31 দফা রূপরেখা আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন, এবং এটি কি আসলে বিএনপির রাজনৈতিক ইতিহাসে নতুন সংযোজন নাকি এটা আসলে পুরনো চিন্তা ভাবনার একটা নতুন মুরুকি উপস্থাপন? আসলে যে প্রশ্নটি করেছেন খুব সুন্দর প্রশ্ন। বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা আসলে এটা নতুন সংযোজন নয়। এটা 2023 সালের 12ই জুলাই একটি বড় জনসমাবেশের মাধ্যমে 31 দফাটি উপস্থাপন করে। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ব্যবস্থার সবগুলা প্রতিষ্ঠান যখন ধ্বংস করে দিয়েছে, এমন কোনো সেক্টর নাই যেগুলাতে তারা আওয়ামীকরণ করে নাই। এখানে কোনো নিরপেক্ষতা ছিল না। ওইগুলাকে সংশোধন করে, সংস্কার করে নতুন উদ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ার পথে এই 31 দফা 12ই জুলাই 2023 উপস্থাপন করছে। জি, আপনার কাছে পরবর্তীতে জানতে চাই যে আহ, বাস্তবায়ন বনাম উপস্থাপন আসলে যেটা নিয়ে আসলে বিতর্ক। আহ, আমরা বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি যে বিভিন্ন যে এমপি প্রার্থী যারা আছে তারা এবং তাদের যে সমর্থক আছে তারা বিভিন্ন প্রোগ্রামে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কথাটা লিখে থাকে। এখন আসলে এই কথাটা কি বাস্তবায়ন হবে নাকি জনগণের সামনে উপস্থাপন হবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আমি প্রায়ই এই বিষয়টা ফেসবুকে দিয়ে থাকি যে বাস্তবায়ন না উপস্থাপন। আসলে 31টা দফা, এই দফাগুলি রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি কি করবে ক্ষমতায় গেলে, এটা ভোটারদের কাছে, বাংলাদেশের জনগণের কাছে এটা তুলে ধরা হয়েছে 31টা দফার মাধ্যমে। এই কাজগুলা বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে এগুলা বাস্তবায়নের উদ্যোগ নেবে। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে জনগণের কাছে এটা উপস্থাপন হিসেবে থাকে। জনগণ যদি এই দফাগুলি তাদের মনোভূত হয়, তারা পছন্দ করে, তাহলে আমাদেরকে ভোট দিবে। তাই আমিও আপনার এই প্রশ্নের সাথে আমিও যারা এমপি প্রার্থী আছে এবং তাদের অনুসারী আছে তাদেরকে বলবো, আপনারা যেহেতু প্রোগ্রামই করেন না কেন, এখানে আপনারা যদি ব্যানারে লেখেন জাতির সামনে উপস্থাপনের লক্ষ্যে আজকের এই মিটিং, আজকের এই জনসভা উপস্থাপন, মানে জাতি সামনে উপস্থাপন করলে তারা এটা মূল্যায়ন করবে আমাদেরকে কি ভোট দিবে কিনা। এখানে এত সুন্দর সুন্দর পয়েন্ট আছে, আমি যদি বলতে চাই, দেখেন, মিটিং করে আমরা অন্যান্য অনেক বক্তব্য দিই, কিন্তু 31টা দফা কেউ জনসভায় কিন্তু যাদেরকে আমরা বোঝাইতে চাই তাদের জন্য কিন্তু 31টা দফা কেউ এখানে বলে না। 31টা দফা শুধু কাগজ বিলি করি, আমি লিফলেট বিলি করি, তো লিফলেটে 31টা দফা কিন্তু ছোট করে লেখা আছে, এটার একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলি যদি তারা ওই মিটিংয়ে উপস্থাপন করত এবং মিডিয়ার মাধ্যমে এটা ছড়াইতো, এবং যারা এই শত শত হাজার হাজার মানুষ যারা বসে শুনতেছে মিটিংটা, এই মিটিংয়ে 31টা দফা তারা ভালোভাবে উপস্থাপন করলে তাদের সামনে তারা বুঝতে পারতো। কিন্তু তাদের সামনে কিন্তু এটা বলা হয় না, অন্যান্য কথাগুলি বলা হয়। তখন না কেন জানি মনে হয় যে 31 দফা উপস্থাপনের চেয়ে মনে হয় তারা তাদের কার পক্ষে জনমত জনগণ বেশি এটা দেখানোর জন্য যেমন মিটিং গুলা করা হয়। 31টা দফা আমি আমি দেখি নাই কোনো মিটিংয়ে 31টা দফা দফাবারি বলা হয়েছে।
অনেকে বক্তব্য দেয়, ধরেন 10 জন যদি বক্তব্য দেয়, 3টা করে দফা যদি এক একজনকে দেওয়া হয় যে তুমি এই 3টা দফা, তুমি এই 3টা দফা, তাহলে তো আমি 31টা দফা আমরা খুব জানতে পারতাম। সহজে জানতে পারতেছি যে আসলে 31টা দফা কি। এখানে 31টা দফা এত সুন্দর সুন্দর, যেমন 27 নম্বর দফাতে আছে যে কৃষি পণ্যের, কৃষি যে পণ্য, কৃষকরা যে পণ্য উৎপাদন করে তার যে ন্যায্য মূল্য পায় না, এই ন্যায্য মূল্য পাওয়ার জন্য আবার আমাদের দেশে অকাল বন্যায় অনেকের ফসল হানি হয়, অনেকের খামারে রোগে গরু মারা যায়, মৎস্য মারা যায়, কেউ শত্রুতামি করে বিষ দিয়ে মাছ মেরে ফেলে। এইসব জিনিস থেকে ওনার 27 নম্বর দফাতে আছে যে শস্য বীমা, পশু সম্পদ বীমা, মৎস্য সম্পদ বীমা, পোল্ট্রি বীমা, উপজেলা পর্যায়ে কৃষি খামার গঠন এবং হিমাগার স্থাপন, এই কাজগুলা এই 27 দফার ব্যাখ্যাটা হবে এইভাবে। 27 দফা প্রত্যেকটা দফারই ব্যাখ্যা আছে, এখানে দফাটা ছোট করে দিছে, এইটাকে ব্যাখ্যা দিতে হবে রাজনীতিবিদদের। আমরা দেখতে পাই যে 29 দফার মধ্যে আছে যে আমাদের যে খাল খননটা, যে নদীর নাব্যতা হারিয়ে যাইতেছে, জিয়াউর রহমান খাল খনন করেছিল। এখন প্রায়ই মানুষ বলে যে নদীর নাব্যতা হারিয়ে যেতেছে, নাব্যতা যদি তোলে, যদি পলি পড়ে তখন বন্যার পানি কি হয়, উপরে চলে যায়। কিন্তু এই জন্য খাল খনন করলে, নদী ড্রেজিং করলে কি হয়, তা আমাদের পানিগুলা, বন্যাটা কম হয়। এটা আছে 29 দফার মধ্যে। 31 দফার মধ্যে আছে যে শহরে কিন্তু মানুষ, গ্রামের মানুষ শহরমুখী হইতেছে কাজের সন্ধানে, এখানে বাসাবাড়ি আপনার 1 তলা 2 তলা 10 তলা 20 তলার মধ্যে মানুষ বাস করতেছে। তারেক রহমানের 31 নম্বর দফার মধ্যে আছে যে গ্রামে বহুতল ভবন করবে, বহুতল ভবন করে যাতে শহরমুখী মানুষ না হয়, এখানে যাতে কম মূল্যে, ন্যায্য মূল্যে একটা ফ্ল্যাটের মালিক হইতে পারে একজন গরিব মানুষ, কেউ যাতে গৃহহীন না থাকে। এই কথাগুলি কিন্তু আমরা গুছিয়ে তাদের কাছে আমরা তুলি না। যেমন 26 নম্বর দফাতে আছে আপনার স্বাস্থ্য সেবার বিষয়টা আছে, যে বিনামূল্যে যে স্বাস্থ্য সেবা এখন যেটা আছে, কিন্তু এটা কিন্তু উন্নত বিশ্বের সাথে আমরা তাল মেলাইতে পারি না। একটা বড় রোগ হইলে আমরা বিদেশ চলে যাই। তারেক রহমানের একটি এই দফার মধ্যে 26 নম্বর দফার মধ্যে আছে যে উন্নত বিশ্বের সাথে তাল মিলাইয়া স্বাস্থ্য সেবাটা করবে, নিশ্চিত করবে। 25 নম্বরে আছে যে এই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আওয়ামী লীগে ধ্বংস করে দিয়ে গেছে। তারা শিক্ষকদেরকে নির্দেশ দিত ফেল দেওয়া যাবে না, পাস করাইতে হবে। সে যদি খাতা ভরে লেখে, কি লেখলো এটা দেখার বিষয় না, লেখলেই মার্ক দিতে হবে। এই ইয়ার থেকে বের হয়ে তারেক রহমানের 25 নম্বরের যে জিনিসটাতে আনছে যে তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে সে নিজে যে কোনো একটা কর্ম করে খেতে পারবে এবং বিদেশে গেলেও তার কোনো সমস্যা হবে না। এ কর্মমুখী শিক্ষা এবং এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটারে সংস্কার করে আগের যে যে ওজনী শিক্ষা, যে শিক্ষার মধ্যে খুব ওজন ছিল, এখন কিন্তু কেমন জানি হালকা, ভালো কবিতাগুলি নাই, ভালো গল্পগুলি নাই, কেমন জানি সব খালি বঙ্গবন্ধুর মাথা দিয়া, বঙ্গবন্ধুর ইতিহাস পড়তে পড়তে আমাদের খাই, আর কিছু জানার প্রয়োজন নেই। এইখান থেকে বের হবে 25 নম্বর দফাতে আছে। এরপরে 24 নম্বর আছে নারীর ক্ষমতায়ন। জিয়াউর রহমান নারীর ক্ষমতায়ন তো করছিল এবং খালেদা জিয়াও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছিল, এবং মেয়েদের যে উপবৃত্তি, এটা কিন্তু খালেদা জিয়ার সময় চালু করছিল, মেয়েদেরকে বিনা বেতনে। নারীর ক্ষমতায়নে কাজ করবে। 23 নম্বর আছে যুবকদের যে কর্মসংস্থান, যে বেকার যুবকদের যে কোনো ভাতার চালুর ব্যবস্থা করবে উনি, যে বেকার চাকরি দিতে না পারলে তারা যাতে একটা সম্মানজনক একটা ভাতা দিতে পারে। এবং যুব উন্নয়ন যে একাডেমি, এটা জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করছে। যুব ক্রীড়া মন্ত্রণালয় জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করে। এই এরই ধারাবাহিকতায় তারই সুযোগ্য সন্তান, এটা যুবকদের জন্য উনি বিভিন্ন কর্মমুখী শিক্ষা, তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়া, হাঁস মুরগি পালন, ওই যে যুব উন্নয়ন একাডেমি থেকে যে ট্রেনিং দিয়া পশু ডাক্তার হইতেছে, তো বিভিন্ন এইগুলা করবে। এবং আরেকটা বিষয় আছে, এখন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়টা কিন্তু বিএনপি খালেদা জিয়ার আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করছে, এর আগে ছিল না। এবং বর্তমান সরকারে মুক্তিযোদ্ধাদেরকে যে ভাতাটা দিতেছে, এই হাসিনা সরকার যে ভাতাটা দিতেছে, কিন্তু এটা হলো জীবিত যে মুক্তিযোদ্ধা, কিন্তু যারা মারা গেছে, শহীদ হয়েছে, এদের তালিকাটাই আমার কাছে নাই। শহীদ কতজন শহীদ হয়েছে তার তালিকা নাই, তাদের পরিবারের খবর নাই। অথচ যে বাইসা আছে, অথচ ভুয়া মুক্তিযুদ্ধের তো অভাবে নেই। এখানে তারেক রহমানের
22 নম্বর দফায় আসে শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। তাদেরকে খুঁজে বের করা হবে কারা কারা মারা গেছিল ওই সময়, ওই পরিবারগুলোকে পুনর্বাসিত করবে। এবার 21 নম্বরে আছে স্থানীয় সরকারের যে আপনার ক্ষমতায়ন। স্থানীয় সরকারে কিন্তু মাতব্বরি করে এমপি সাহেবরা, ডিসি সাহেব, টিউনু সাহেব। এই জায়গায় উনি 21 নম্বর দফাতে আনছে তারার স্বাধীন করে দেওয়া হবে। এখানে এমপি সাহেবের মাতব্বরি এই মেম্বার চেয়ারম্যানের উপরে চলবে না। এই কথাগুলি যদি আমরা বুঝাইতে পারতাম মানুষকে। আরো কতগুলি বিষয় আছে, যেমন দুর্নীতি প্রতিরোধে যে গদ বাধা যে নিয়ম, দুর্নীতি দৃশ্যমান উনি কাজ করবে। ওনার কথা হলো দুর্নীতি প্রতিরোধকালে দুর্নীতি দমন কমিশন যে করলো গোপনে না, এটা দৃশ্যমান দুর্নীতি প্রতিরোধ করবে। এরপরে সংসদে 70 একটা অনুচ্ছেদ আছে, জাতীয় সংসদে 70 নম্বর একটা অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদের বলে এমপি যেই দলের সেই দলের বাইরে কোনো বক্তব্য দিতে পারে না, কোনো ভোট দিতে পারে না। ভোট দিলে তার এমপিত্ব চলে যাবে। কিন্তু তারেক রহমানের 7 নম্বর দফাতে যে কিছু বিল আছে যেটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, আস্থা ভোট এবং অর্থ বিল এবং সংবিধান সংশোধন বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে যে বিলগুলা, এইগুলা ছাড়া বাকি যে কোনো বিলের ব্যাপারে সে স্বাধীন মতামত দিতে পারবে, দলের বিপক্ষেও সে বক্তব্য দিতে পারবে, এই স্বাধীনতাটা দেবে। এই বিষয়গুলো কিন্তু আমরা তুলে দেওয়া দরকার। এবং সংসদে যে আপনার 6 নম্বর দফাতে আছে উচ্চ কক্ষ, এই যে সংসদের একটা উচ্চ কক্ষ যেটা বর্তমান ইউনিট সরকারও করতে চাইতেছে, এটা কিন্তু আগেই ছিল। এবং 5 নম্বর দফাতে আছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, যেটা এই ইউনিট সরকারে উপস্থাপন করছে। এর আগেই কিন্তু 23 সালেই তারেক রহমান এইগুলো স্বপ্ন দেখছে। এই জন্য আমি বলতেছি যে আপনারা যদি যারা এমপি প্রার্থী আছেন বা যারা সমর্থক আছেন, তারা যদি এই দফাগুলি সুন্দর করে পড়ে এটার ব্যাখ্যাগুলি বের করে এই ব্যাখ্যাগুলি যা মানুষের সামনে উপস্থাপন করেন, তাহলেই আমাদেরকে অবশ্যই ভোট দিবে, আমার এই বিশ্বাস আছে। আর যদি খালি বিলি করি, এটা অনেকেই বুঝে না। একটা মূর্খ মানুষ আছে, সেটা পড়তেই পারে না, সে তো ওই ব্যাখ্যা থেকে বুঝবে। এই জন্য আমি অনুরোধ করব, এখনো তো সময় আছে, যাতে 31 দফা খালি ঘরে ঘরে পৌঁছানোর জন্য তারেক রহমানের যে আবেদন, তারেক রহমান কেন বলছে, কারণ তারেক রহমান জানে যে এটার মধ্যে যে কথাগুলি আছে, এটা যদি পাবলিককে বোঝানো যায় তাহলে তারা অবশ্যই ভোট দেবে। ধন্যবাদ আপনাকে তখন সময় দেওয়ার জন্য। আসলে আজকের যে বিষয় ছিল আসলে 31 দফা বাস্তবায়ন নাকি আসলে এটার আসলে উপস্থাপন। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম 31 দফা বাস্তবায়ন বা উপস্থাপন এই বিষয় নিয়ে। আপনারা আসলে কি বলবো যে পূর্বের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, দেখে যারা আসলে আমাদের পাশে আছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো ভুল হয় বা কোনো সংশোধনের প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক শ্রোতা আছেন, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। আমরা এমন কোনো বড় রাজনীতিবিদ নয়, বড় বড় রাজনীতিবিদদেরও ভুল হয়। ভুল ত্রুটি মার্জনা করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং জাদুকাটা টিভির পাশে থাকবেন, এটাই আমাদের কামনা।